ওয়ান্ডারল্যান্ডে পৌঁছে বিস্ময়ে একদম বিস্ফারিত চোখে ছোট্ট অ্যালিস বলে ফেলেছিল, কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার। কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার সঠিক ইংরেজি নয়, তবু উত্তেজনায় টকবক করা একটি শিশু এ কথা বলে ফেলেছিল, এবং সেটা তারপরে লুই ক্যারলের ব্যবহৃত এই কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসার শব্দবন্ধটি একেবারে যুগ যুগান্ত ধরে আমরা ব্যবহার করে চলেছি। সুপ্রিম কোর্টে এবং এসআইআরের চূড়ান্ত পর্ব নিষ্পত্তির প্রশ্নে যেসব কাণ্ড হচ্ছে তা দেখে আমিও কিউরিয়াসার অ্যান্ড কিউরিয়াসারের একটা বাংলা করলাম, যেটা আদতে ব্যাকরণ সিদ্ধ নয়, কিন্তু ওই রকমই অ্যালিসের মতো অবস্থা হয়েছে বৃদ্ধ বয়সে আমার। অদ্ভুততর থেকে অদ্ভুততর, কিছুই বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত এই জট কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, এবং শেষ পর্যন্ত আমাদের যে রাজ্যে নির্ধারিত সময়ে ভোট হওয়ার কথা সেটা বিলম্বিত হয়ে গিয়ে একেবারে কেলোর কীর্তি হয়ে দাঁড়াবে কিনা। কেন বলছি এটা? আজকে এমনি শিডিউলড কোনো হিয়ারিং ছিল না বাংলার এসআইআর নিয়ে। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল একটা জরুরি চিঠি পাঠান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে। সেই চিঠিটার বয়ান দেখে সূর্যকান্তের মনে হয় যে তো শিয়রে সংক্রান্তি অবস্থা, অতএব তিনি ওই চিঠির বেসিসে খুব দ্রুত আজকে সকালবেলা শুনানির ব্যবস্থা করেন, এবং তারপর এমন কিছু আদেশ দিয়েছেন যেটা পড়ার পরে আমার পক্ষেও হাসি থামানো একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেটা কি? কলকাতা হাইকোর্টের বিচারপতি তার চিঠিতে লিখেছেন যে 250 জন জুডিশিয়াল অফিসার যাদের তিনি নিয়োগ করেছিলেন ফ্রম ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের, তারা যদি দিনে 250টা করে কেসও করেন, মানে ডিসপোজ অফ করেন, তাহলেও এই এসআইআরের যে বকেয়া 50 লক্ষ নাম এখনও অ্যাডজুডিকেশনের জন্য বাকি আছে, সেটা শেষ করতে 80 দিন সময় লেগে যাবে। এইরকম সর্বনাশী কথা শোনার পর অবশ্যই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বসে থাকতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে শুনানির ব্যবস্থা করেছেন এবং এমন একটা অর্ডার দিয়েছেন যে অর্ডারের ফলে জটিলতা বাড়বে না কমবে, যদি কমে তাহলে কতটা কমবে, কিভাবে কমবে, এবং শেষ পর্যন্ত এন্ড রেজাল্ট কী দাঁড়াবে সেটা বলা সত্যিই খুব কঠিন। এখন তিনি বলেছেন যে এই যে হ্যাভ বিন অ্যাসাইন, যে আমি যা 250 জনকে দিয়েছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটেগরিতে, দ্যাট ইন দ্য ইভেন্ট দ্যাট ইচ জুডিশিয়াল অফিসার ডিসপোজেস অফ অ্যারাউন্ড 250 cases per day, the entire exercise would stretch to 80 days. Taking note of this fact and the time constraints, we are of the view that further clarification to increase the catchment area of judicial officers undertaking the subject exercise, streamlining the nature of inquiry, and other ancillary matters are required to be further addressed through the following directions. দেখুন, সুপ্রিম কোর্টের একটা সুবিধা আছে, তারা বলেই খালাস, কিন্তু এই ধরনের একটি হিউম্যাঙ্গাস এক্সারসাইজ সময়ে এবং সুচারুভাবে কমপ্লিট করার মতো প্রথমত একটা জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার থাকা প্রয়োজন, এবং দৈনন্দিন যে বিচার ব্যবস্থা সেটাকে গুরুতরভাবে আহত না করে এই ধরনের এক্সারসাইজ করা অসম্ভব। অতএব তিনি অ্যাডিশনাল কি ডাইরেকশন দিয়েছেন? নাম্বার 1, যে এতদিন পর্যন্ত এটা ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেল পর্যন্ত রেস্ট্রিক্টেড ছিল, এবার এটা
দেওয়ানি আদালতের যারা বিচারক আছেন তাদের ক্ষেত্রেও প্রসারিত হতে পারে, যদি তাদের প্রত্যেকের 3 বছরের একটা অভিজ্ঞতা থাকে। তাতেও যদি না কুল হয়ে, তাহলে আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ইচ্ছে করলে আমাদের এই যে প্রতিবেশী রাজ্য, যেমন বিশেষ করে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে অবশ্যই জাজেদের রিকুইজিশন করতে পারেন। সেটা তিনি করবেন কি করবেন না, সেটা একান্তভাবে নির্ভর করছে তার নিজের বিবেচনা বোধের উপর। এবং এইভাবে কেন ওড়িশা থেকে এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনার প্রয়োজন হচ্ছে বা এর বৈধতা কী, সে প্রসঙ্গে বলতে গিয়ে সূর্যকান্ত একেবারে যখন অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, বিহার, বাংলা, উড়িষ্যা সব একত্রে একটা বঙ্গপ্রদেশ ছিল, তার কথা উল্লেখ করে বলেছেন যে যেহেতু একটা কমন হেরিটেজ থেকে এই 3টে রাজ্যই ধীরে ধীরে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পেয়েছে, অতএব বাংলা জানা এই রকম অফিসারের অভাব হয়তো ওড়িশায় বা ঝাড়খণ্ডে নাও হতে পারে। কথাটা যে ঐতিহাসিকভাবে অসত্যতা বলতে পারছি না, কিন্তু বাস্তবে সেটা কত দূর সত্য সেটা তা নিয়ে আমার সত্যিই সন্দেহ আছে। বাংলা জানা ওড়িয়া বিচারক ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ স্তরে কিংবা দেওয়ানি স্তরে হাতে গোনা 2-4 জন থাকলেও থাকতে পারেন, তার বেশি থাকার সম্ভাবনা খুব কম। তুলনায় ঝাড়খণ্ডে হয়তো সংখ্যাটা একটু বাড়তে পারে, কারণ ঝাড়খণ্ডে বাংলা ভাষা একটা স্বীকৃত ভাষা, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং বহু বঙ্গ সন্তান ঝাড়খণ্ডে বাস করেন এবং প্রজন্মের পর প্রজন্ম থেকে বাস করে আসছেন। ফলে সেখানে বাংলা বলা কওয়া ওড়িশার তুলনায় অনেক বেশি একটা দৈনন্দিন অভিজ্ঞতার ব্যাপার। কিন্তু সে যাই হোক, তিনি যদি এখন নেবারিং স্টেট থেকে তিনি আনতে পারেন। এখন তারপরে হচ্ছে ফর স্ট্রিমলাইনিং দ্য নেচার অফ ওয়ার্ক, এরপরে এ তো গেল, এটাকে বলা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া অফ ক্যালকাটা হাইকোর্ট। ক্যাচমেন্ট এরিয়া শব্দটা আমরা সাধারণত ভিন্ন অর্থে প্রয়োগ করে থাকি, মনসুনের ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া বা অমুক তমুক, কিন্তু যাই হোক, ফর স্ট্রিমলাইনিং দ্য নেচার অফ ওয়ার্ক উই ক্ল্যারিফাই দ্যাট দ্য ভেরিফিকেশন শ্যাল বি উইথ রেফারেন্স টু দ্য ডকুমেন্টস রেফার্ড টু। কিসে, কোন কোন ডকুমেন্টের বেসিসে হবে, ওয়ান্স অ্যান্ড ফর অল সুপ্রিম কোর্ট সেটা ক্ল্যারিফাই করে দিয়েছে। তারা বলেছে যে একেবারে গোড়ায় সেই 2025 সালের 27শে ডিসেম্বর এ ব্যাপারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার অব্যবহিত আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে তালিকা দিয়েছিল, রেড উইথ দ্য নোটিফিকেশন ডেটেড, তারপরে আবার তারা আরেকটা দেয় 24/6/2025, the order passed by this court on 8/9/2025 and our other judicial orders passed from time to time, whereby Aadhaar card was allowed to be accepted as proof of identity subject to adequate verification. খেলার তো এখানেই সাঙ্গ হয়ে গেল। Aadhaar as an identity proof can be produced, কিন্তু সেই আধারটা অরিজিনাল আধার না জালি আধার নাকি পয়সা দিয়ে বানানো আধার, সেটার ভেরাসিটি যদি প্রশ্ন ওঠে, তাহলে সেটা তদন্ত না করে বিচারকও এ ব্যাপারে ফাইনাল স্পিকিং অর্ডার লিখতে পারবেন না। তাহলেই তো ব্যাপারটা বিষবাউ জলে চলে গেল। তার কারণ একটা আধার কার্ডের অথেন্টিসিটি বা ভেরাসিটি যদি চেক করতে হয়, তাহলে এভরি কেস, এভরি সাচ সাসপেক্ট কেস
হ্যাজ টু বি রেফার্ড টু দ্য ইউডিএআই। তারা দেখবে, জানবে, তারপরে তারা রিপোর্ট করবে, তার বেসিসে জাজেরা সিদ্ধান্ত নেবেন। তাতে যে কত সময় লাগবে এ ব্যাপারে তো কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। 50 লক্ষ লোকের মধ্যে কতজন ভুয়ো আধার আর কতজন অরিজিনাল আধারের উপর নির্ভর করে বসে আছেন তাও আমরা কেউ জানি না। এইআরও, ইআরও, ডিওরা প্রশাসনের উপরতলার গুতোকে কত জালি আধার কার্ড ঢুকিয়ে দিয়েছেন সেটাও কারুর কোনো এ ব্যাপারে ধ্যান ধারণা নেই। কিন্তু ফ্রম দ্য অর্ডার ইট ইজ অবভিয়াস যে আমি আধার কার্ড দেখালেই সেটাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে দেখা হবে না। যদি সেখানে 1% সন্দেহের অবকাশও থাকে তাহলে সেই সন্দেহটাকে দূর করে তবেই তার গ্রহণযোগ্যতা বা বর্জন সম্ভব হবে, হুইচ ইজ এগেইন এ ভেরি ওপেক অ্যান্ড এক্সট্রিমলি টাইম কনজিউমিং প্রসেস। এটা গেল। এরপরে কি বলছেন যে অ্যান্ড আওয়ার টু বি অ্যাকসেপ্টেড and subject to adequate verification, and see the order of this court dated 19/2026 passed in the instant petition whereby Madhyamik class 10 admit card and Madhyamik pass certificate was also allowed to be submitted. দুটোই ওই 13টার উপরে দুটো জুড়েছে বটে, 13 + 2 15টা ডকুমেন্ট হয়েছে, কিন্তু দুটো ডকুমেন্টের ক্ষেত্রেই একটা করে রাইডার যুক্ত হয়ে গেছে। আধারের ক্ষেত্রে রাইডারটা কি এক্ষুনি বললাম, আর মাধ্যমিকের শুধু অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও জমা করতে হবে। আর সেক্ষেত্রেও এভরি ডকুমেন্ট ইফ সাসপেক্ট will be sent back to the issuing authority. আধারের ক্ষেত্রে যেমন পাঠানো হবে আধার সংক্রান্ত দফতরে, মাধ্যমিকের ক্ষেত্রে পাঠানো হবে মাধ্যমিকের দফতরে। যদি তর্কের খাতিরে ধরে নিই, মাধ্যমিক পর্ষদ যেটা আমাদের রাজ্যে একটা রাজ্য সরকারের রাবার স্ট্যাম্প ছাড়া আর কিছুই নয়, কোনো স্বাধীনতা সক্রিয়তা বলে কিছু নেই, তারা যদি সবগুলোও অ্যালাউ করে দেয়, ধরে নিচ্ছি যে আপনারা যা যা পাঠিয়েছেন সব ভ্যালিড, সেটা করতেও তো একটা সময় লাগবে। সুতরাং ব্যাপারটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে আমার মাথাতেই ঢুকছে না। অ্যাকর্ডিংলি উই ডাইরেক্ট দ্যাট অল সাচ ডকুমেন্টস whether electronically updated or submitted physically with necessary proof of their submission on or before the cut-off date of 14/2/2026 only will be considered. এখানেও একটা ব্যথা হয়ে গেছে। 14 তারিখের মধ্যে বহু ইআরও হয় তারা স্বেচ্ছায়, না হয় তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বসেদের কুপরামর্শে অনেক ডকুমেন্ট আপলোডই করেননি। তারা অপেক্ষা করছিলেন এবং শেষ প্রহরে সব কিছু তুলে দেবো এটা ভাবতে গিয়ে বহু ক্ষেত্রে তারা অসম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে বসে আছে। তাদের অবস্থাটা হবে সবচেয়ে করুণ। অর্থাৎ 14 তারিখ যদি কাট অফ ডেট হয়, তাহলে তারপরে একটা ডকুমেন্টও যদি আপলোডেড হয়ে থাকে, এবং হওয়ার সম্ভাবনা প্রবল এ রাজ্যে, তাহলে সেগুলো কিন্তু গ্রাহ্যের মধ্যেই আসবে না, এবং ডিফল্ট হয়ে সেই নামগুলো ভোটার লিস্টের বাইরে চলে যাবে। এটাও একটা মেজর হেডেক তৃণমূল কংগ্রেসের জন্য, এবং ইট শ্যাল বি the entire responsibility of the ERO and AERO to satisfy the presiding judicial officers of the documents referred to
ইন প্যারাগ্রাফ এটসেট্রা। যদি জজ সাহেব প্রশ্ন করেন এবং তার মনে কোনো সন্দেহ হয়, তাহলে সেই সন্দেহ দূরীকরণের পুরো দায়িত্ব নিতে হবে এইআরও এবং ইআরওদের। এবং এটা কিন্তু এখন আর অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে নেই বলে দ্য হোল থিং হ্যাজ বিকাম জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল। সচেতনভাবে কোনো ইআরও বা ইআরও যদি জাজকেও হুডিং করার চেষ্টা করেন, অর্থাৎ ঢপ দিয়ে বলেন যে না এটা ঠিক, পরে দেখা যায় যে সেটা ঠিক নয়, তাহলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে নেমে এলেও তাদের বাঁচাতে পারবেন না। কেননা এতদিন পর্যন্ত ইউ কুড প্লে উইথ দ্য সিস্টেম বিকজ ইট ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ। যে মুহূর্তে এটা হ্যাজ বিকাম এ জুডিশিয়াল এক্সারসাইজ, you cannot fool around with justices, and if you do, তার জন্য মূল্য চোকানোর প্রস্তুতিও আপনাকে নিতে হবে। এবং বলছে the last date of publication of the final electoral roll is 28. However, that being said, if the verification exercise undertaken in respect of logical discrepancy unmarked category remains incomplete as on 28/2/2006, the ECI may publish the final list followed by supplements to the final list. Such supplements shall be published on a continuous basis as soon as the pending exercise is completed, in part or in full. এবং কোর্ট ফাইনালি বলেছে আমরা এই সব যে ইনস্ট্রাকশন দিচ্ছি এগুলো হচ্ছে সংবিধানের 142 নম্বর ধারায় কোর্টের আমাদের উপর যে ক্ষমতা ভারতীয় সংবিধান ন্যস্ত করেছে প্রধানত তারই জোরে। আজকে সেই অর্থে শুনানি বলে কিছু হয়নি। অস্ফুট স্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু একটা কথা বলার চেষ্টা করছিলেন, প্রধান বিচারপতি সহ বাকি দুই তার সতীর্থ বিচারপতিকে বোঝানোর চেষ্টা করছিলেন রুল কি। সঙ্গে সঙ্গে দেখলাম বিচারপতি বাগচি বলে উঠলেন, উই নো হোয়াট দ্য রুল ইজ। আর সেখানেই কল্যাণ ওয়াজ আস্ক টু কিপ শার্ট। এখন এই পরিপ্রেক্ষিতে আমার সবকটা দেখার পরে কোথায় কোথায় গ্রে এরিয়া এবং বিলম্বের সম্ভাবনা, তার মধ্যে আমি কেবলমাত্র ডকুমেন্ট রিভেরিফিকেশন বা ভেরিফিকেশন প্রসেসে বিলম্ব হওয়ার কথাটা বললাম। সে আধার হোক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, পাস ওই সার্টিফিকেট হোক, এ রাজ্যে সবই জাল হওয়া সম্ভব, হয়েও থাকে। সুতরাং এক্ষেত্রে একটা বিলম্ব হবে, কিন্তু তার চেয়েও বড় বিলম্ব প্রতিদিন 250টা কেস ডিসপোজ অফ করলে 250 জন জাজের যদি 80 দিন সময় লাগে, তাহলে তর্কের খাতিরে যদি ধরে নিই কেসিনাগের অঙ্কের মতো যে আরও 250 জনকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট জোগাড় করলেন, কথার কথা, তাহলেও তো দিনক্ষণ 40-এর কমে হয় না। এবং এই অঙ্কটা করার জন্য খুব একটা অঙ্কে মাথা হওয়ার দরকার নেই। 250 জনের যদি একটা কাজ করতে 80 দিন লাগে, তাহলে সহজ অঙ্কে 500 জনের 40 দিন লাগবে। 500 জন পাওয়া কি অত চারটিখানি কথা? দিওয়ানি আদালত, ফৌজদারি আদালত সব তো রাজ্যে বন্ধ হয়ে যাবে, শুধু এসআইআরের কাজ করবেন বিচারকরা, এটা তো হতে পারে না। আর রিকুইজিশন করলেই বা রিকোয়েস্ট করলেই ওড়িশা বা ঝাড়খণ্ডের কর্মরত বিচারকরা পরের ফ্লাইটেই দৌড়ে চলে আসবেন, এটাও অবাস্তব একটা চিন্তাভাবনা। আরে এলেই বা হবে কি করে? ধরা যাক আমাদের অত্যন্ত কর্মদক্ষ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সত্যিই 250 জনকে মোবিলাইজ করতে পারলেন, তারপর তাদের ট্রেনিং দিতে হবে। একদানে সবার ট্রেনিং হবে না,
তারপর তাদের পোর্টালে অ্যাক্সেসের জন্য প্রত্যেকের একটা করে লগ ইন পাসওয়ার্ড এবং আইডি দিতে হবে। গোটা প্রক্রিয়াটাই হয়ে যাচ্ছে একটা সময় সাপেক্ষ। ফলত এই প্রশ্নটা ওঠা আজকে তো একেবারেই অত্যন্ত প্রাসঙ্গিক। এতদিন কখনো কখনো আমি আপনাদের শুধু হিন্ট করেছি মাত্র, যে এইভাবে চলতে থাকলে আদৌ বাংলায় ভোট হবে কি? 7 মের আগে নতুন বিধানসভা গঠন করতে হবে। তার আগে কিন্তু স্ট্যাচুটারি কতগুলো পর্ব আছে যেগুলোকে অ্যাভয়েড করে কোনো নির্বাচন করা সম্ভব নয়। যেমন চূড়ান্ত ভোটার লিস্ট যদি প্রকাশিত না হয়, অর্থাৎ ক্রমশ একটার পর একটা সাপ্লিমেন্টারি লিস্ট আসতে থাকে, যার কথা সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার করে বলা আছে, এটা অনেকটা হয়ে যাবে ওই সিবিআই এর তদন্তের মতো। সিবিআই এর তদন্ত আপনারা জানেন নিশ্চয়ই যে কোনোদিন বন্ধ হয় না। একটা চার্জশিট দিলে আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট, তারপরে আরেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট, তারপরে আরও একটা সাপ্লিমেন্টারি চার্জশিট। অর্থাৎ হোল আইডিয়া ইজ টু কিপ দ্য কেস ওপেন অ্যান্ড টেক as much time as they want to close the investigation. এটা তো প্রায় তারই রেপ্লিকেশন হবে। ধরা যাক নির্বাচন কমিশন ফেজে ফেজে এই সাপ্লিমেন্টারি লিস্ট বার করলেন, 10 লাখ 10 লাখ 10 লাখ করে 50 লাখ যবে হবে শেষ। একমাত্র তারপরেই তো একটা নির্ধারিত দিনের গ্যাপ দিয়ে নোটিফিকেশন জারি হবে। নোটিফিকেশনের পরে 35 দিন ক্লিয়ার টাইম থাকে। তারপরে আসবে মনোনয়ন প্রত্যাহার, তারপরে ক্যাম্পেইনের জন্য একটা টাইম দিতে হবে। সব মিলিয়ে আমিও এই সামূহিক অবস্থার দিকে তাকিয়ে অ্যালিস ছাড়া আর কোনো কিছু হতে পারছি না। তাই আমার মনে হচ্ছে গোটা কেসটা ঘেঁটে গ হয়ে যাচ্ছে, যাকে আমি একটু পরিহাস ছলে বলেছি অদ্ভুততর থেকে অদ্ভুততর। নমস্কার, ভালো থাকবেন।